এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। অনুব্রতর গড়ে রোড শো করলেন অমিত শাহ। দুপুরে বোলপুর ডাকবাংলো মোড় থেকে রোড শো শুরু হয়। রোড শো শেষ হয় চৌরাস্তায়। উপস্থিত ছিলেন মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির প্রথম সারির নেতারা। 1 কিলোমিটারের এই যাত্রাপথে ভিড় ছিল চোখে পড়ার মতো। একাধিক জায়গায় অমিত শাহর উপরে পুষ্পবৃষ্টি করা হয়। বিজেপি রোড শোতে ছিলেন বাউল শিল্পী ও ঢাকিরা। রোড শো এর আগে শান্তিনিকেতনে আশ্রম চত্বর ঘুরে দেখেন অমিত শাহ। উত্তরায়ণ এবং উপাসনা গৃহে পুষ্পার্ঘ্য নিবেদন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গীত ভবন পরিদর্শন করে বাংলাদেশ ভবনেও যান অমিত শাহ। পুজো দেন হনুমান মন্দিরে। এই রোড শো চলাকালীন এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অমিত শাহ কি বললেন আসুন একবার শুনি। বোলপুর শহর কাঁপিয়ে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো। তৃণমূলের গড় হিসেবে পরিচিত অমিত শাহের এই মুহূর্তে रोड शो করছেন। अमित जी, आपको स्वागत है एबीपी आनंद में। अनुब्रत मंडल का घर माना जाता है, इतनी क्या दिख रहा है, क्या दर्शा रही है आपको? ये मोदी जी के प्रति जनता का विश्वास दिखा रही है और ममता के प्रति गुस्सा दिखा रही है। इतनी भीड़, लेकिन ये सरासर क्या हम कह सकते हैं कि जैसे कल से लेकर आज तक जैसे रोज चल रहा बंगाल की राजनीति, हमने देखा कि शुभेंदु अधिकारी आपके पार्टी में शरीक हो चुकी है। उनको किस तरीके से आप इस्तेमाल करेंगे, किस तरीके से उसको कारगर करेंगे? शुभेंदु जी बड़े नेता है, भारतीय जनता पार्टी मजबूत होगी और वो भी भाजपा के सभी नेताओं के साथ भाजपा का प्रचार करेंगे। सर, कैसा लग रहा है, यानी लोगों में हुजूम कैसा लग रहा है सर? आप ही देखिए, बहुत जनता में उत्साह है, किलोमीटरों तक लोग खड़े हैं। मेरा सर आखिरी सवाल आपसे कि बहुत से तृणमूल के नेता आपके पार्टी में शरीक हो रहे हैं। इस बीच बाबुल सुप्रियो का जितेंद्र तिवारी को लेकर जो वक्तव्य है, क्या ये पार्टी के खिलाफ है? उनके व्यक्तिगत विचार है, यहाँ का नेतृत्व बाबुल सुप्रियो जी से बात करेंगे। बहुत बहुत शुक्रिया अमित जी हमसे बात करने के लिए। অমিত শাহ তিনি এবিপি আনন্দ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার রোড শো এই মুহূর্তে চলছে। শুভেন্দুর প্রস্থানের কোনো প্রভাবই পড়বে না, কারণ মানুষের ভরসা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, বললেন সুব্রত মুখোপাধ্যায়। এমন একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে যেটা বোধহয় আমরা আমাদের দলের থেকে একটা বোধহয় সর্বনাশ হচ্ছে। অনেকে ভাবছেন গেল কিছুই হলো না। এই ধরনের খুচরো চলে যাওয়া এ অতীতেও হয়েছে, আবার ভবিষ্যতেও হবে। মমতা ব্যানার্জির মানুষের কাছে জনপ্রিয়তা যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসকে ততদিন কেউ স্পর্শ করতে পারবে না। এটা স্পষ্ট করে শুনে রাখুন। অমিত শাহ সফর চলাকালীনই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, পুলিশ অফিসারদের বদলি করে রাজ্যের অধিকারে নির্লজ্জভাবে নাক গলাচ্ছে কেন্দ্র। বাংলাকে সমর্থন করার জন্য দিল্লি, ছত্তিশগড়, রাজস্থান, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং স্ট্যালিনকে ধন্যবাদ। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এরা প্রত্যেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে মজবুত রাখার প্রতি সমর্থন জানিয়ে বাংলার পাশে দাঁড়িয়েছেন। চিকিৎসায় জনপ্রতি 5 লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, কিন্তু কেন্দ্রের সেই টাকাও আটকে দিচ্ছে তৃণমূল সরকার। এটাই কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি সম্মান জ্ঞাপন? আক্রমণ অমিত শাহ। फेडरल स्ट्रक्चर के सम्मान करने का ये तरीका है क्या? इसके कारण आप आपके राज्य के मतदाताओं का, आपके राज्य के गरीबों को अन्याय करेंगे? आप चिंता मत करिए ममता दीदी, ये चुनाव के साथ ही समाप्त होने वाला है, क्योंकि आपकी सरकार जाने वाली है। केंद्र सरकार ने उनको जो पत्र लिखा है संपूर्ण रूप से संवैधानिक है और कानूनी है। फेडरल स्ट्रक्चर के दायरे में ही लिखा गया पत्र है और उन्होंने नियम को कोट कर जनता के साथ बात करनी चाहिए, केंद्र सरकार के साथ बात करनी चाहिए। জীবনে অনেক রোড শো করেছি, কিন্তু বোলপুরের মতো এরকম রোড শো কখনো দেখিনি। এই রোড শো ঐতিহাসিক। একবার সুযোগ দিন, বিজেপি সোনার বাংলা গড়বে। বীরভূমে রোড শো শেষে বললেন অমিত শাহ। बंगाल की जनता तय कर बैठी है, दीदी चुनाव के मैदान में आ जाओ, इस बार बारी कमल की। बंगाल की जनता परिवर्तन करना चाहती है। ये जो परिवर्तन है वो परिवर्तन बांग्लादेश
से जो घुसपैठ होती है वो घुसपैठ को रुकने के लिए ये परिवर्तन है। वो परिवर्तन राजनीतिक हिंसा को समाप्त करने के लिए परिवर्तन। ये जो परिवर्तन है, ये परिवर्तन, ये जो टोल टैक्स लिया जाता है उसको कोरोनाबाजी बंद करने के लिए परिवर्तन है। और एक परिवर्तन है भतीजे की दादागिरी समाप्त करने का। कांग्रेस को मौका दिया, लाल भाइयों को, कम्युनिस्टों को मौका दिया, तृणमूल को भी मौका दिया। एक मौका नरेंद्र मोदी को दे दो। 5 साल के अंदर हम सोनार बांग्ला बनाकर অমিত শাহর প্রতিশ্রুতি নিয়ে পাল্টা কটাক্ষ অনুব্রত মণ্ডলের। সোনার বাংলা তো আছে, মমতা ব্যানার্জি ঘুরেছে, আবার নতুন করে কি ডাক দেবে? সোনার ইন্ডিয়া করুক না, এখন তো বসে আছে দিল্লিতে। ওই বিচে বিচে না দিয়ে আজ বিসিজেল উঠিয়ে দেবো, কালকে ওই উঠিয়ে দেবো, কালকে ওই উঠিয়ে দেবো, কাল ট্রেন বিক্রি করবো, ওইসব না করে সোনার ইন্ডিয়া করবো, আর ভালো হবে না? আজকে কৃষকরা, চাষিরা ধর্ণা দিয়ে বসে আছে ঠান্ডাতে দিল্লিতে, তাদের ব্যবস্থা করে দেখ না, সেটা আরো বেটার হবে না? শান্তিনিকেতনে বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে শিব মন্দিরে পুজো দেন অমিত। শোনেন বাউল গান। রতনপল্লীতে বাসুদেব দাস বাউলের বাড়িতে আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু পোস্ত, পালং শাকের তরকারি, স্যালাড, পায়েস, টক দইয়ের সঙ্গে শাহী মেনুতে ছিল নলেন গুড়ের রসগোল্লাও। বাউল শিল্পীর বাড়িতে অমিত শাহর মধ্যাহ্নভোজ সারা নিয়ে অনুব্রত মণ্ডল কি বললেন শুনুন। আমি কালকে ববে এখন যদি বলে খাবো, ঘরে খাই দেবো। আপনি যাবেন, কাউকে পাঠাবেন? যদি কেউ আমার প্রদেশ লিডাররা কেউ আসতে চায় যে বাসুদেব দাসের বাড়িতে খাবো, খাই দেবো। ও তো বলে হয়, দিয়ে থুয়ে হয়, অসুবিধা কি আছে? আগে কি আপনার বক্তব্য যে বিজেপি দিয়ে থেকে খাইয়েছে, এটা ন্যাচারালি, নাহলে কি করে সম্ভব? দিতে তো একে দিকে হবেই। ওই চালে ভাত তোরা খায় না, কত সুন্দর ফাইন চাল, সাদা তেলের রান্না, কেউ বুঝছে না। যা খাওয়া দাওয়ার ব্যাপারে বলতে নাই, যে কোনো মানুষ কারো বাড়িতে খেতে পারে। আজ বাংলাদেশ ভবনেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে চলে যান রতনপল্লীতে। विश्व भारती में जाकर वो महामानव को श्रद्धांजलि देने का मुझे मौका मिला। मैं इतना बहुत मन से मानता हूं कि नोबेल प्राइज ने गुरुदेव की कविताओं को एक्नॉलेज नहीं किया। नोबेल प्राइज ने गुरुदेव को सम्मानित कर कर अपने आप को एक्नॉलेज कराया। गुरुदेव का यही विचार, जो बताते थे शिक्षा का उद्देश्य संकीर्णता की सभी बेड़ियों को तोड़ना हो सकता है और यथार्थ को सबसे अच्छे तरीके से जानना हो सकता है। तो वही उद्देश्य जब 100 साल पूरे होने जा रहे हैं महान संस्था के, उस वक्त यहीं से फिर से एक बार मजबूती के साथ ये संदेश न केवल देश विश्व भर में जाए और गुरुदेव के विचारों के आधार पर भारतीयता को, भारत के दर्शन को, ज्ञान को, साहित्य को, कला को एक वैश्विक स्वीकृति मिले, ये हम सब ये चाहेंगे। করোনা পরিস্থিতির জন্য সিএ আটকে রয়েছে। টিকাকরণের প্রক্রিয়া শুরু হলে আমরা এই বিষয়ে ভাববো, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। अभी सीए के रूल्स बनना भी बाकी है और बिकॉज ऑफ कोरोना इतना बड़ा अभियान चल नहीं सकता, इसलिए जब टीका लगने की शुरुआत हो जाएगी और कोरोना की साइकिल टूटेगी, इस पर हम जरूर विचार करेंगे और जब करेंगे तब आपको सूचित भी करेंगे। যে কথা বলেছেন সিএ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর তিনি এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন শুনুন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএ নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে, কি চিন্তা ভাবনা করছে কেন্দ্র, সেই প্রশ্নের জবাবে পরিষ্কার আজকে জানিয়েছেন যে করোনা পরিস্থিতির জন্য সিএ আটকে রয়েছে, টিকাকরণের প্রক্রিয়া যখন শুরু হবে তারপর এ বিষয়ে ভাবনা চিন্তা করবে কেন্দ্র। এই কথা বলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই কথা বলছেন, তারপর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কি বললেন আসুন আমরা আরেকবার শুনে নিই। অবশ্যই কোভিড মহামারী একটা ত্রাস, সেটা নিয়ে অবশ্যই বলতেই পারেন যে আগে কোভিড মহামারী মেডিসিন বার করতে হবে। যে সিএ করলে কার লাভ হবে কার লস হবে সেটা বুঝে নিতে হবে পরিষ্কার ভাবে। যদি উনি আসতে চান ইচ্ছুক হন, দেখুন এটা সম্পূর্ণ তো ওনার দপ্তরের একটা সিদ্ধান্ত, ওনার নিজের একটা সিদ্ধান্ত, সেটা নিয়ে উনি কি বলবেন সেটা আমরা আশা করে আছি। পজিটিভলি উনি যখন এনেছেন অ্যাক্ট তখন পজিটিভলি সোসাইটিতে ইমপ্লিমেন্ট করবেন এটা আশাবাদী আমরা। আমার একটাই জবাব, যেটা হলে এর একটা গুড এফেক্ট আছে, না হলে একটা ব্যাড এফেক্ট আছে, সেটা সময় হলে দেখা যাবে, সময় হলে বলা যাবে, করা যাবে সিদ্ধান্ত। চক্রান্ত করেছেন স্বপন দেবনাথ, তাই বিজেপিতে যেতে বাধ্য হয়েছি। দল বদলে আক্রমণাত্মক মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা। মানুষ জবাব দেবে, পাল্টা জবাব দিলেন জেলা তৃণমূলের সভাপতি। শনিবারে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দিয়েছেন মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা। দলত্যাগের জন্য শুভেন্দু অনুগামী এই বিধায়ক কাঠগড়ায় তুলেছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথকে। একটার পর একটা চক্রান্ত করে আজকে আমাকে বাধ্য করা হয়েছে। আর যতগুলো চক্রান্ত হয়েছে, যা যা হয়েছে সব কিছুই হয়েছে আমাদের পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথের নির্দেশে। 2016 বিধানসভা ভোটে মন্তেশ্বরে মাত্র 706টি ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী সজল পাঁজা। তার মৃত্যুর পর ছেলে সৈকতকে প্রার্থী করে তৃণমূল। বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের ব্যবধান বেড়ে দাঁড়ায় 1,27,127 ভোট। সৈকতের অভিযোগ, এত ব্যবধানে জয়ের পরও দলে যথাযোগ্য মর্যাদা পাননি। দল আমাকে টিকিট দিয়ে সেখান থেকে আমি নির্বাচিত হই। প্রথম 8-9 মাস ঠিকঠাকই চলে। যারা তোলাবাজ, যাদের মুখ দিয়ে সোজা করে দলের নামটা উচ্চারণ হয় না, তাদেরকে ক্ষমতা দেওয়া, একটার পর একটা চক্রান্ত করে আজকে আমাকে বাধ্য করা হয়েছে। আর যতগুলো চক্রান্ত হয়েছে, যা যা হয়েছে জেলা সভাপতি স্বপন দেবনাথের নির্দেশে। তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে এভাবে মুখ খোলার পরই রবিবার মন্তেশ্বরের কুসুম গ্রামে সৈকত পাঁজার অফিস থেকে তার ছবি ও কাগজপত্র সরিয়ে দিলেন তৃণমূল কর্মীরা। যারা তাকে বিধায়ক নির্বাচিত করেছিল তাদেরকেই তিনি অশিক্ষিত বলেছেন। তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারা যথেষ্ট শিক্ষিত। আগামী বিধানসভা নির্বাচনে প্রমাণ দেবে কে শিক্ষিত কে অশিক্ষিত। প্রত্যেকটা নেতৃবৃন্দ তাদের যথেষ্ট পুঁথিগত বিদ্যা আছে। মানুষের সঙ্গে কিভাবে জনসংযোগ তৈরি করে বিজেপিকে পরাস্ত করতে হয় তাদের সেটা ভালোভাবেই জানা আছে। গত লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে 28,036 ভোটে এগিয়েছিল তৃণমূলের। তৃণমূল বিধায়কের দল বদলের পর আগামী নির্বাচনে সব হিসেব উল্টে যাবে বলে দাবি বিজেপির। তৃণমূলের বেশিরভাগ নেতাই হচ্ছে অশিক্ষিত, তার মধ্যে যে কটা শিক্ষিত তারা বিজেপিতে চলে এসছে। আজকে মন্তেশ্বরের সৈকত পাঁজাও তাদের মধ্যে একজন, তাই বিজেপিতে চলে এসছে। যে যাই বলুক, মন্তেশ্বরে বিজেপি জিতবে, বাংলায় বিজেপি সরকার করবে। মন্তেশ্বরের ভোট ভাগ্যে কি লেখা তা স্পষ্ট হয়ে যাবে আগামী বিধানসভা নির্বাচনেই। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। তরাই ডুয়ার্সে গুরুংকে ঢুকতে না দেওয়ার হুমকি ভারতীয় মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের। ওদলাবাড়ি সভামঞ্চ থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে এক নেপালি যুবকের নাম প্রস্তাব করেন গুরুং। ফলে ফের শান্তি নষ্টের চেষ্টা করছেন গুরুং। অভিযোগ তাদের, সবাইকে নিয়ে কাজ করতে চাই। পাল্টা দাবি গুরুংয়ের, এবারও আদিবাসী সম্প্রদায় থেকেই প্রার্থী হবে আশ্বাস তৃণমূলের। তৃণমূলকে পাল্টা কটাক্ষ বিজেপির। শনিবারে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দিয়েছেন নাগরাকাটা তৃণমূল বিধায়ক শুক্রা মুন্ডা। এই প্রেক্ষাপটে আগামী নির্বাচনে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে বিমল গুরুং আর ভারতীয় মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সংঘাত শুরু। বিমল গুরুং যেভাবে ডুয়ার্স পাড়ায় উনি প্রার্থী ঘোষণা করলেন, মানে আদিবাসী যেরকম সোনম লামার, এখানে ও গোর্খাল্যান্ডের স্বপ্ন নিয়ে কি করে প্রার্থী ডিক্লেয়ার করলো, সেই জন্য আমরা ক্ষোভে পড়ে আজকে আপাতকালীন আমরা প্রত্যেক আমাদের ডোজ তারাই থেকে বিভিন্ন জায়গা থেকে লিডারশিপে এসে আজকে আমরা প্রতিবাদ করার জন্য বিমল গুরুংকে রুখতে আমরা আজকে সভা ডেকেছি। গত শুক্রবার ওদলাবাড়িতে সভায় বিমল গুরুং নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে সনম লামা নামে নেপালি সম্প্রদায়ের এক ব্যক্তিকে তৃণমূলের টিকিট দেওয়ার জন্য সওয়াল করেন। मैं तो बोल दिया है ना, जो भाई अभी बोला है सनम नाम का, उसका तो कल मैंने रेफर कर दिया है वहाँ पर।
শনিবার এরই প্রতিবাদে পাল্টা সভা করে ভারতীয় মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদ। পরিসংখ্যান বলছে নাগরাকাটা কেন্দ্রে তপশিলি উপজাতি এবং আদিবাসী ভোটার 70%-এরও বেশি। তাই ওই কেন্দ্রের প্রার্থীপদ প্রসঙ্গে সাবধানী অবস্থান নিয়েছে জেলা তৃণমূল। বিগত ইতিহাস বলে 1952 সালের নির্বাচনের পরে যত দিন পর্যন্ত নির্বাচন হয়েছে সেখানে আদিবাসী থেকেই বিধায়ক হয়েছে। আমাদের দলের ব্যাপার, আমাদের দল ঠিক করবে কাকে প্রার্থী করবে আদিবাসী থেকে। তার দলের ব্যাপার, তিনি কি বলেছেন তার ব্যাপার। এতদিন পর্যন্ত যা ওখানে নির্বাচন হচ্ছে আদিবাসীর থেকেই আমাদের দলে প্রার্থী হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই আমরা কোর কমিটির মাধ্যমে জানিয়ে দিচ্ছি। গুরুং ইস্যুতে ফের তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতির দাবি, ভোট ব্যাংকের জন্য দেশদ্রোহীকে কাজে লাগাচ্ছেন মমতা, মানুষের বিচার করবে। গত বিধানসভা ভোটে নাগরাকাটা দখল করে তৃণমূল, কিন্তু 2019-এর লোকসভা ভোটে নাগরাকাটায় তৃণমূলের চেয়ে 50,244টি ভোটে এগিয়ে বিজেপি। এরই মধ্যে আদিবাসী অধ্যুষিত এই বিধানসভায় প্রার্থীপদ ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্টে বিপি আনন্দ, জলপাইগুড়ি। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।